আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা যেটা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২৪ বি ইউনিটের ইংরেজি অংশটা আমরা সমাধান করার চেষ্টা করব। পরীক্ষাটা হয়েছে আজকে অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি ২০২৪। আমরা যেটা করব ইংরেজি অংশের এমসিকিউ এবং সিকিউ দুটারই সমাধান দিব। ব্যাখ্যা সহ সমাধান দিব এবং চেষ্টা করব নির্ভুল একটা সমাধান দেওয়ার জন্য। তোমরা যেটা করবা পুরো টিউটোরিয়ালটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। খেয়াল করো, প্রথম হচ্ছে আমরা প্রশ্নটা এখানে নিয়েছি। আসলে তোমাদেরকে এটা দেখানোর জন্য প্রশ্নটা অ্যাকচুয়ালি কেমন হয়। ওকে? এটা খুব একটা দেখবা না, প্রয়োজনে জুম করে একটু দেখো পারো কিনা। পরেও কিন্তু এই সেইম প্রশ্নটা আমরা নিয়েছি। এইবার প্রশ্নটা খেয়াল করো। প্রথম যে প্রশ্ন, হোয়াট ইস দ্য অ্যান্টোনিম অফ এনসিয়েন্ট? খুব চমৎকার একটা প্রশ্ন এবং সহজ টাইপের একটা প্রশ্ন। সেটা হচ্ছে তোমরা সবাই জানো এনসিয়েন্ট মানে প্রাচীন। আর এনসিয়েন্ট মানে প্রাচীন আর কন্টেম্পোরারি মানে কিন্তু সমসাময়িক। তার মানে এনসিয়েন্ট এবং কন্টেম্পোরারি ২ টা হচ্ছে অ্যান্টোনিম। তোমরা খেয়াল করো এখানে আমি প্রত্যেকটার ওয়ার্ড মিনিং লিখেছি। প্রথমে দেখো কন্টেম্পোরারি মানে সমসাময়িক, এটা আমরা সবাই জানি। আর এনসিয়েন্ট মানে প্রাচীন, তার মানে এই দুটো কি অ্যান্টোনিম, তাই তো? পরে খেয়াল করো, হিস্টোরিক মানে ঐতিহাসিক, আর্কিয়াক মানে হচ্ছে প্রাচীন বা সেকেলে, আর এন্টিকোয়াটেড মানেও কিন্তু সেকেলে অথবা অপ্রচলিত। তার মানে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এনসিয়েন্ট এর অ্যান্টোনিম হচ্ছে কন্টেম্পোরারি আর এনসিয়েন্ট এর সিনোনিম হচ্ছে হিস্টোরিক, আর্কিয়াক, তারপর এন্টিকোয়াটেড। ওকে? পরে খেয়াল করো ২ নম্বর যে প্রশ্ন, এটাও কিন্তু একটা সহজ টাইপের প্রশ্ন আসছে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এনিমোসিটি? আচ্ছা, তোমরা জানো হয়তো এনিমোসিটি মানে শত্রুতা। তার মানে আবার এনমিটি মানে শত্রুতা, মানে অপশন বি। তার মানে এনিমিটি মানে শত্রুতা আর এনিমোসিটি মানে শত্রুতা। পরে খেয়াল করো, হারমোনি মানে হচ্ছে মিল অথবা সাদৃশ্য, এমিটি মানে বন্ধুত্ব, তাই তো বন্ধুতা। তারপরে সেরেনিটি মানে প্রশান্তি। তার মানে স্পষ্টত তোমরা দেখতে পাচ্ছ যে এনিমোসিটি এর সিনোনিম হচ্ছে এনিমিটি। ওকে? পরে খেয়াল করো ৩ নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে খুব মানে ভালো একটা প্রশ্ন ছিল। হুইচ ওয়ার্ড ইস মিসস্পেলড? শোনো, খেয়াল করো। এখানে ভুল বানান হচ্ছে অপশন বি, রিসিপ্ট। তোমরা কারেক্ট স্পেলিংটা একটু দেখো তো। RECEIPT, তার মানে CEI হবে, তাই তো? আর রিসিপ্ট বানানটা খেয়াল করো। তোমরা রিসিপ্ট বানানটা যারা পারো তাদের তো রিসিপ্ট পারার কথা দরকার ছিল। রিসিভে CEIC, তারপরে রিসিপ্টেও কি হবে? CI হবে, তাই তো? সি, রিসিভ, তারপরে রিসিভের রিসি আর রিসিপ্টের রিসি সেইম। ওকে? পরে খেয়াল করো ৪ নম্বর যে প্রশ্ন, হোয়াট চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব? কারেক্ট অ্যাডভার্ব কোনটা? অপশন হচ্ছে এ। খেয়াল করো, আমরা যেটা বলছি দেখো, প্রিটিলি হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা মানে চমৎকারভাবে তোমরা জানো। প্রিটি মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা মানে মনোরম অথবা সুশ্রী। আর প্রিটিফাই হচ্ছে ভার্ব, এটা মানে সুন্দর করা, মানে শোভাবর্ধন করা। আর প্রিটিয়ার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মানে যে প্রিটিয়ার কম্পারেটিভ ডিগ্রি। এখন তোমরা ডান দিকে দেখো নীল কালিতে একটা লেখা আছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা এলওয়াই যুক্ত করব সেটা হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু নাউনের সাথে যখন এলওয়াই যুক্ত করব সেটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তার মানে স্পষ্ট দেখতে পাচ্ছ। তার মানে বি নাম্বারে দেখো তো, প্রিটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার সাথে যখন এলওয়াই যুক্ত করবা তাহলে কি হয়েছে? প্রিটিলি হয়েছে, তাই তো? তার মানে আমরা বলছিলাম অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব, আর নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে কি হবে? অ্যাডজেক্টিভ। পরে খেয়াল করো ৫ নাম্বার যেটা প্রশ্ন, হাউ ডাজ জাঙ্ক ফুড ডিশ ফ্রম ফাস্ট ফুড? আচ্ছা, এখন খুব চমৎকার, এটা খুব সহজ টাইপের প্রশ্ন। শোনো, হাউ ডাজ তো একটা অক্সিলারি ভার্ব যেহেতু আছে পরে কিন্তু মেইন ভার্ব হবে। তার মানে এখানে তোমার একটা ভার্ব উত্তর বের করতে হবে। এখানে দেখো অপশন বিতেই কিন্তু ভার্ব আছে আর অন্যগুলো কিন্তু ভার্ব না। খেয়াল করো, আমরা বলছিলাম অপশন বি হবে উত্তর। ডিফার হচ্ছে একটা ভার্ব, এটা মানে হচ্ছে কি? পৃথক হওয়া। তারপর ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা মানে পৃথক। ডিফারেন্স হচ্ছে নাউন, এটা মানে পার্থক্য। আর ডিফার যেটা ডি একটা যেটা সেটা হচ্ছে অন্য একটা শব্দ, বিলম্বিত করা অথবা কি বলছি? স্থগিত করা। এবার তোমরা একটু প্রশ্ন আবার খেয়াল করো, হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড? মানে কিভাবে জাঙ্ক ফুড ফাস্ট ফুড থেকে পৃথক হয়, ভিন্ন হয়, তাই তো? তার মানে ডিফার, উত্তর হচ্ছে কোনটা? বি। পরে খেয়াল করো ৬ নম্বর যে প্রশ্ন, এটাও কিন্তু তোমরা হয়তো পারবা, আগের প্রশ্নের সাথে এটা রিলেট ছিল। হাউ ডাজ যেহেতু আছে তার মানে অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্ব হবে। এটার সঠিক উত্তর হচ্ছে চুজ দ্য কারেক্ট অপশন, কারেক্ট অপশনটা বের করতে বলছে। সঠিক উত্তর হবে অপশন এ, হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল? আমরা বলছিলাম কিভাবে খাবার মানে পূর্ণিমার লাইফস্টাইলকে প্রভাবিত করেছে। এটা তুমি খেয়াল করো, অপশন এ এবং অপশন ডি দুইটা একটু খেয়াল করো তো। অপশন এ তে আছে এফেক্ট আর অপশন ডি তে আছে ইফেক্ট। শোনো, এফেক্ট হচ্ছে ভার্ব, এটা মানে প্রভাবিত করা, আর ইফেক্ট হচ্ছে নাউন, এটা মানে প্রভাব। তার মানে ডি নাম্বার কেন হয় নাই? ইফেক্ট আছে এই জন্য হয় নাই। উত্তর কোনটা হবে? হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস কি হবে? লাইফস্টাইল। পরে খেয়াল করো ৭ নাম্বার, ওকে, হাউ মেনি টাইমস
ডেস ইউ বিন অ্যাব্রোড, এটাও খুব চমৎকার একটা প্রশ্ন, এটা তোমরা পেরেছো ম্যাক্সিমাম। তার মানে উত্তর যেটা হবে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন অ্যাব্রোড, মানে তুমি কত বছর ধরে বিদেশে ছিলা। এখানে আমরা একটা স্ট্রাকচার লিখেছি, তোমরা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা হয় হ্যাভ অথবা হ্যাজ বসে, তারপর মূল ভার্বের ভিত্তি বসে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে কি বসে, এনজি বসে, এটা তোমরা জানো। পরে খেয়াল করো 8 নম্বর যে প্রশ্ন, এটা হচ্ছে একটা চমৎকার প্রশ্ন, যারা হচ্ছে একটু কমন সেন্স ব্যবহার করতে পারো তারা আমার মনে হয় এটা পেরেছো। বাক্যটা খেয়াল করো, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, কোন টাইপ অফ সেন্টেন্স বের করতে বলেছে। ওকে, এখন ইন মাই ওপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই শেক্সপিয়র ইজ এ গ্রেট প্লে, মানে আমার মতে রোমিও এবং জুলিয়েট, মানে শেক্সপিয়রের রোমিও এবং জুলিয়েট হচ্ছে একটা খুব বিখ্যাত, মানে বিখ্যাত কি বলবো আমরা, নাটক। এখন আচ্ছা, এই বাক্যটা কি ইম্পারেটিভ? না, ইম্পারেটিভ বাক্য তো এটা হয় না, তোমরা সবাই জানো। আচ্ছা, এটা কি ইন্টারোগেটিভ? না, এটা তো ইন্টারোগেটিভ হবে না। আচ্ছা, এটা কি এক্সক্লেমেটরি? না। তার মানে যেহেতু অপশন এ, অপশন সি, অপশন ডি হচ্ছে না, তার মানে অবশ্যই অপশন কি হবে, বি। যারা জানো তারাও পারবা। বাক্যটা খেয়াল করো, শোনো, এই বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, মূলত বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার কি বলা যায়, কি বলা হয়, ডিক্লারেটিভ সেন্টেন্স। ওকে, পরে খেয়াল করো 9 নাম্বার, ফর মাইসেলফ আই চোজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু, প্রশ্নটা রিপিট হয়েছে। ফর মাইসেলফ আই চোজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু, আমি আমার জন্য পছন্দ করেছিলাম কি একদম সবচেয়ে সস্তা যে খাবারটা সেটা, এবং সেটা ছিল একটা মাটন চপ। উত্তর হবে অপশন সি। আমি যেটা বলছিলাম খেয়াল করো, এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, আর কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা কি থাকবে, প্রিন্সিপাল ক্লজ থাকবে, মানে দুইটা সেন্টেন্স থাকবে। তার মানে দেখো, প্রথমে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তারপরে কনজাংশন, তারপর আবার কি সাবজেক্ট এবং ভার্ব। আমরা যেটা বলছিলাম অপশন সিটা খেয়াল করো, এন্ড আছে, এন্ডের পরে দ্যাট ওয়াজ এ মাটন চপ, তার মানে এটাও কিন্তু একটা সাবজেক্ট, দ্যাট ওয়াজ এ মাটন চপ একটা বাক্য, তারপর আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু, এটা একটা বাক্য, দুইটা বাক্যকে জয়েন করেছে, এটা হচ্ছে একটা, আমরা কি বলছি, কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, এখন খেয়াল করো তো এ নাম্বার কেন হয় না, এ নাম্বার হয় না এই জন্য যে দ্যাট এন্ড ওয়াজ দ্যাট হবে না, কি হবে, সি নাম্বারে দ্যাট ওয়াজ। ওকে, পরে খেয়াল করো 10 নাম্বার, এটা সহজ একটা প্রশ্ন, এটা আমার মনে হয় ম্যাক্সিমাম তোমরা পেরেছো। শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ডেশ লাস্ট 5 ইয়ার্স। আচ্ছা, আমরা সবাই জানি ফর হচ্ছে যাবত অথবা ধরে, এটা হচ্ছে কি মিন করে বলতো, পিরিয়ড অফ টাইম। আর সিন্স হচ্ছে হতে বা থেকে, এটা কি মিন করে, পয়েন্ট অফ টাইম। আমরা একটা চমৎকার টেকনিক উল্লেখ করেছি, দেখো যদি সংখ্যা থাকে তাইলে কি হবে, ফর, আমরা বললাম লাস্ট 5 ইয়ার্স, 5 বছর, 5 বছর একটা সংখ্যা, এটা একটা পিরিয়ড। আবার দেখো 5 বছর ধরে, সে কলেজের স্কুলের প্রিন্সিপাল কত বছর ধরে, 5 বছর ধরে, তার মানে উত্তর কোনটা হবে, ফর। পরে খেয়াল করো 11 নাম্বার, এটাও কিন্তু আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন, এটা হচ্ছে কনফিউজ করার জন্য দিয়েছে, বাট যারা তোমরা পারো তারা হয়তো কনফিউজড হও নাই। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ এন ইন্টারজেকশন ইন ইট, মানে কোন বাক্যে ইন্টারজেকশন আছে। আচ্ছা, তুমি একটা যদি কমন সেন্স তুমি যদি পারো যে ইন্টারজেকশন বসে কিন্তু মূল বাক্যের বাইরে বসে, ব্যাস তাইলে তুমি পারবা। প্রথমটা খেয়াল করো, ওয়েল ইট ইস টাইম টু সে গুড বাই, আমরা বলছিলাম ওয়েল ইটস টাইম টু সে গুড বাই, এখানে ওয়েলটা হচ্ছে কি ইন্টারজেকশন। আচ্ছা, ইন্টারজেকশন হচ্ছে আমরা চেনার চমৎকার টেকনিক কি বললাম, এটা হচ্ছে মূল বাক্যের বাইরে থাকে, আবার এটা শেষে মানে একটা চিহ্ন থাকে, সারপ্রাইজিং মার্ক থাকে, আবার নাও থাকতে পারে, এখানে কিন্তু দেয় নাই। তো ওয়েল এখানে কি ইন্টারজেকশন। পরে খেয়াল করো, ওয়েল কিন্তু আবার নাউন হয়, যখন নাউন হয় এটা মানে কূপ, আমরা বলি না যে টিউব ওয়েল, ওকে, কূপ। তারপর ওয়েল হচ্ছে আবার অ্যাডভার্ব হয়, এটা মানে কিন্তু ভালোভাবে। পরে খেয়াল করো 12 নম্বর যে প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের নিয়ম থেকে আসছে। আচ্ছা, এ বি সি হবে না, উত্তর হবে ডি। আচ্ছা, খেয়াল করো ও সঠিক উত্তর কোনটা হবে, হ্যামলেট ইজ ওয়ান অফ দ্য শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কস, তার মানে হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের সবচেয়ে, মানে কি বললাম, মানে সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে একটা হচ্ছে কি হ্যামলেট। এখন এ নাম্বার কেন হয় নাই খেয়াল করো তো, টু পেয়ার আছে, বাট শব্দটা হওয়ার দরকার ছিল টু পেয়ার্স। তারপর বি নাম্বার কেন হয়নি, সাম অ্যাডভাইসেস আছে, অ্যাডভাইস হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তার মানে অ্যাডভাইসেস হবে না, মানে আনকাউন্টেবল নাউনের তো প্লুরাল হয় না, তোমরা সেটা জানো। আবার সি নাম্বার খেয়াল করো, আই রিড এ পোয়েট্রি অ্যাবাউট এ হর্স। আচ্ছা, পোয়েট্রি একটা আনকাউন্টেবল নাউন, এখন আই রিড পোয়েট্রি এটা না দিয়ে বাক্যটা হইতে পারতো যদি থাকতো আই রিড এ পোয়েম অথবা এ পিস অফ পোয়েট্রি, তাহলে কিন্তু বাক্যটা হতো। তার মানে এ বেশি হচ্ছে না, তার মানে সঠিক উত্তর কোনটা হবে, হ্যামলেট ইজ ওয়ান অফ, কি বললাম, শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্ক। পরে খেয়াল করো 13 নম্বর যে বাক্যটা, এটা একটা চমৎকার প্রশ্ন আসছে, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ।
আচ্ছা, নরমালি ফিগার অফ স্পেস থেকে যে প্রশ্নটা আসতো আমি দেখেছি যে সিমিলি মেটাফোর থেকে আসতো। বাট এই টেরিবল বিউটি ইজ বর্ন, এখানে টেরিবল বিউটি ইজ বর্ন এখানে কি আছে? অক্সিমোরন আছে। খেয়াল করো, অক্সিমোরনটা কি? পরস্পর বিপরীতার্থক দুটি শব্দের সমন্বয়ে গঠিত যে একটা ফ্রেজ, সেটাকে আমরা কি বলি? অক্সিমোরন। যেমন খেয়াল করো, ডাব্লিউ ইয়েটস এর লেখা থেকে কিন্তু এটা নিয়েছে। অল চেঞ্জ আটারলি, পরে হচ্ছে টেরিবল বিউটি ইজ বর্ন। আচ্ছা, এখন দেখো, টেরিবল এবং বিউটি দুইটা কিন্তু বিপরীতার্থক শব্দ। টেরিবল মানে ভয়ানক, বিভৎস, আর বিউটি মানে সুন্দর। ওকে, তার মানে একটা বিষয় খেয়াল করো, টেরিবল এবং বিউটি দুইটা হচ্ছে বিপরীত শব্দ, বিপরীতার্থক শব্দ, বাট একসাথে হয়েছে, তার মানে এটাকে আমরা কি বলছি? অক্সিমোরন। পরে 14 নম্বর প্রশ্নটা, এটাতে আমি বিশ্বাস করি তোমাদের ম্যাক্সিমাম ভুল করেছো। ওকে, এখন প্রথম যে বিষয়টা, এটার সঠিক উত্তর হবে অপশন ডি। আমি নিশ্চিত তোমরা হচ্ছে ডি দিয়েছো, খুবই কম, ম্যাক্সিমাম দিয়েছো অন্যগুলো। এখন কেন এটা হবে আমি বলি, শোনো। প্রথমত হচ্ছে এক্সারসাইজ একটা আনকাউন্টেবল নাউন। এক্সারসাইজ যেহেতু আনকাউন্টেবল নাউনের সামনে এ বসে না। ওকে, এ গুড এক্সারসাইজ, দেখো এ নাম্বারে এ গুড এক্সারসাইজ আছে, বি নাম্বারে হচ্ছে এ গুড এক্সারসাইজ আছে, সি নাম্বারেও এ গুড এক্সারসাইজ আছে। দেখো, আনকাউন্টেবল নাউন তো এখানে আর্টিকেল বসবে না, তবে আর্টিকেল বসাইতে পারি যদি আমরা, তোমরা একটু খেয়াল করো তো, যদি আমরা এ টাইপ অফ অথবা এ ফর্ম অফ অথবা এ কাইন্ড অফ ইত্যাদি যদি ব্যবহার করি, তাহলে কিন্তু এ বসানো যাবে। তার মানে বাক্যটা সঠিক উত্তর হবে অপশন ডি। আমি এখানে এ লিখেছি, সরি, অপশন কি হবে বলো তো? অপশন ডি হবে, টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ। এখন এইটা সঠিক উত্তর। আবার পরের লেখাটা খেয়াল করো, সাইক্লিং ইজ গুড এক্সারসাইজ, এ নাম্বারে যদি থাকতো, এ না থাকতো, তাহলে হইতে পারতো। আবার সাইক্লিং ইজ এ গুড ফর্ম অথবা গুড টাইপ অফ এক্সারসাইজ, এটাও কিন্তু হইতে পারতো। রিপিট করছি, এ নাম্বার কেন হয় নাই? এ আসছে। আচ্ছা, এ যেহেতু আসছে তাহলে হয় নাই, কিন্তু এ যদি থাকতো, তারপরে গুডের পরে যদি আমরা একটা ফর্ম অথবা টাইপ ইউজ করতাম, যে সাইক্লিং ইজ এ গুড ফর্ম অফ এক্সারসাইজ অথবা সাইক্লিং ইজ এ গুড টাইপ অফ এক্সারসাইজ, তাহলে এটা সঠিক উত্তর হইতো। বি নাম্বার তো হবেই না। এই যে দেখো, সাইকেল আছে, সাইক্লিং তো হবে, সাইকেল তো হবে না, তাই তো? আবার টু সাইকেল, এটাও। এখন দেখো, এ নাম্বারে আছে জেরান্ড, আর হচ্ছে সি নাম্বার আছে ইনফিনিটিভ। শোনো, ইনফিনিটিভও কিন্তু সাবজেক্ট হতে পারে, জেরান্ডও সাবজেক্ট হতে পারে, কিন্তু কেন হয়নি সেটা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরে খেয়াল করো, লাস্ট 15 নম্বর যে প্রশ্ন, শি ওয়াজ সিলেক্টেড ফ্রম ডেশ 400 কম্পিটিটর্স, এটা সবার শেষে বাক্যটা আমি লিখেছি। খেয়াল করো, এই প্রশ্নটা আমার কাছে খুব একটা পছন্দ হয়নি, কারণ হচ্ছে ফ্রম একটা প্রেপোজিশন আর এমং একটা প্রেপোজিশন, দুইটা প্রেপোজিশন পাশাপাশি, এখানে অন্য কোনোটা দিলে হয় না, তার মানে এখানে এমং দিতে হবে। খেয়াল করো, এমং মানে হচ্ছে দুজনের মধ্যে, যদি দুজনের মধ্যে হয় তাহলে হচ্ছে বিটুইন, আর দুয়ের অধিকের ক্ষেত্রে হচ্ছে কি হয়? এমং। তার মানে যেহেতু 400 কম্পিটিটর, তার মানে এখানে কি দিয়েছি আমরা? এমং দিয়েছি। পরে খেয়াল করো, রিটেন কোয়েশ্চেনটা একটু খেয়াল করো। তোমরা সবাই জানো রিটেন হচ্ছে 20 নাম্বার থেকে হয়। প্রথমটা দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, চমৎকার একটা টপিক প্রশ্ন আসছে। প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো। 2 নম্বর খেয়াল করো, এক্সপ্লেইন দ্য প্রভার্ব, হোয়ার দ্যার ইজ উইল দ্যার ইজ ওয়ে, চমৎকার একটা প্রবাদ আসছে, মানে একটা ভাব সম্প্রসারণ করতে হবে তোমাকে। ওকে, 10 নম্বর, এটা তো 5 নাম্বার। এখন দেখো, হোয়ার দ্যার ইজ উইল দ্যার ইজ ওয়ে মানে কি? ইচ্ছা থাকলে কি হয়? উপায় হয়। ওকে, এটা তোমরা বাংলায় লিখেছো, অন্য ইংলিশে তোমরা পারবা। পরে খেয়াল করো, রাইট 5 মিনিংফুল সেন্টেন্সেস উইথ ফলোইং ওয়ার্ডস, 5টা মিনিংফুল সেন্টেন্স লিখবা, 5টা শব্দ আছে। আচ্ছা, স্পন্টানিয়াস মানে স্বতঃস্ফূর্ত, আইসোলেশন মানে বিচ্ছিন্নতা, রিসার্চফুল মানে কি? সমস্যা সমাধানে দক্ষ, এডিকুয়েট মানে পর্যাপ্ত, আর টলারেন্স মানে কি? সহনশীলতা। ওকে, এখানে আমি 5টা বাক্য লিখেছি, তোমরা একটু খেয়াল করো। স্পন্টানিয়াস আমরা বাক্য লিখেছি, ইউর স্পন্টানিয়াস পার্টিসিপেশন ইজ প্রেইজওয়ার্দি, তোমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা হচ্ছে কি? প্রশংসার যোগ্য। আইসোলেশন লিখেছে, সোশ্যাল মিডিয়া ইজ রেসপন্সিবল ফর সোশ্যাল আইসোলেশন, মানে সামাজিক মিডিয়া এটা হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতার জন্য দায়ী। রিসার্চফুল কি বললাম? হি ইজ এ ভেরি রিসার্চফুল ম্যানেজার। তারপর এডুকুয়েট মানে পর্যাপ্ত, ইউ উইল নট গেট এডুকুয়েট টাইম ফর প্রিপারেশন, তোমরা প্রস্তুতির খুব একটা পর্যাপ্ত সময় পাবা না, তাহলে এখন থেকে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। আর আমার চ্যানেলটা কিন্তু এখনই সাবস্ক্রাইব করো, লেগে থাকতে হবে, ভিডিও দেখতে হবে। ওকে, পরে খেয়াল করো, টলারেন্স হচ্ছে সহনশীলতা, খুব চমৎকার একটা খুব সিম্পল বাক্য লিখেছি, টলারেন্স ইজ এ গুড এক্সারসাইজ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।